তাহলে আজকে আমরা স্ট্রং রুটসের বাকি অংশটা পড়বো, তাই তো? কত রয়েছিল? মার্সিফুল। আচ্ছা, তার মানে তার বাবা, কালামের বাবা, মনটা দিয়ে দাও, কালামের বাবা একজন এমন একজন মানুষ ছিলেন যাকে সাধারণ মানুষ খুব বিলিভ করতেন এবং ভরসা করতেন, তাই তো? এবং একজন আধ্যাত্মিক পার্সন হিসাবে, স্পিরিচুয়াল পার্সন হিসেবে তাকে রেসপেক্ট করতেন, তাই তো? এবং আমরা দেখলাম এই প্যারাগ্রাফে, আগের প্যারাগ্রাফে, যে তিনি যখন ইভিনিং প্রেয়ার করতেন তখন বিভিন্ন ধর্মের মানুষ মসজিদের বাইরে তার জন্য অপেক্ষা করতেন এবং সঙ্গে দেখা যেত কিছু মানুষ বাটিতে করে জল নিয়ে আসতেন। সেই জলটা কালামের বাবা প্রেয়ারের পরে তার আঙুলের মাথাটা সেই জলের মধ্যে দিতেন এবং কিছু একটা প্রেয়ার করতেন এবং সেটা বিশ্বাসের সঙ্গে সেই সাধারণ মানুষ বাড়ি নিয়ে গিয়ে তাদের ইনভ্যালিডস অর্থাৎ অসুস্থ ব্যক্তিদেরকে দিতেন এবং তাদের মধ্যে যারা ভালো হতো তারা থ্যাঙ্কস জানাতে আসতো, ধন্যবাদ জানাতে আসতো। তখন তার বাবা বলতেন, আমাকে নয়, ঈশ্বরকে ধন্যবাদ দাও, তাই তো? এই অবধি হয়েছে। নেক্সট, নেক্সট দেখো প্যারাগ্রাফে, নেক্সট স্ট্যানজা প্যারাগ্রাফ। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, অর্থাৎ রামেশ্বরম টেম্পলের যে প্রধান পুরোহিত, হাই প্রিস্ট মানে প্রধান পুরোহিত, তার নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। সেই প্রধান পুরোহিতের নাম পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, নামটা বানানটা মনে রাখবে। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, এখানে লোজ হয়ে আছে, এটা সি একটা পড়েনি। ওয়াজ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তাহলে রামেশ্বরম মন্দিরের প্রধান যে অতিথি ছিলেন, যার নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তিনি আমার বাবার খুব নিকটস্থ বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men. আমার অনেক ছোটোবেলাকার ঘটনা স্মরণ আছে, পরিষ্কার, ভিভিড মেমোরিজ, একবারে স্পষ্ট। ভিভিড মানে স্পষ্ট। সেই মেমোরিগুলো আছে যেগুলো আমার মনে আছে, তার মধ্যে একটা জিনিস আমার বেশ মনে আছে, সেটা হলো আমার এই দুজনকে নিয়ে দেখা কিছু মেমোরি। কি দেখেছিলেন? ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, প্রত্যেকেই তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, অর্থাৎ ঐতিহ্যগতভাবে যার যে ধরনের পোশাক পরা উচিত সেটাকে বলে ট্র্যাডিশনাল ড্রেস বা অ্যাটায়ার। অ্যাটায়ার মানে কি? পোশাক। তাহলে তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক, বা যেমন ধর ঐতিহ্যবাহী পোশাক বলতে কি বোঝায়? হ্যাঁ, পুরোহিতের ট্র্যাডিশনাল ড্রেস কি? নিশ্চয়ই ধুতি বা গেঞ্জি বা পাঞ্জাবি বা এরকম ধরনের জিনিস। আর তিনি ছিলেন, তার বাবা ছিলেন মুসলিম ধর্মাবলম্বীর একজন ফেথফুল পার্সন, তাই তো, ধার্মিক পার্সন। তো তিনি নিশ্চয়ই ধুতি পাঞ্জাবি পরবেন বা ধুতি বা গেঞ্জি পরবেন না। তাহলে তিনি যদি ইমামরা কি হয়, নিশ্চয়ই তার একটা আলাদা ড্রেস আছে, ড্রেস কোড আছে। তাহলে তারা দুজনেই তাদের ড্রেস কোড বজায় রেখে, ও তার নিজের ড্রেস কোড পড়ছে, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী নিজের ড্রেস কোড পড়ে আছে। এই দৃশ্যটা আমার মনে আছে। কালাম বলছেন, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং তারা আলোচনা করছে আধ্যাত্মিক বিষয়। অর্থাৎ আমার একটা ভালো দৃশ্য মনে আছে, অনেক দৃশ্য মনে আছে, তার মধ্যে একটা অন্যতম, সেটা হচ্ছে যে আমার বাবাকে এবং আমি পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীকে তাদের যে ঐতিহ্যবাহী পোশাক, সেই পোশাক পরে আমি আলোচনা করতে দেখেছি আধ্যাত্মিক বিষয়। বোঝা গেল? অর্থাৎ এখানে যে জিনিসটা তিনি দেখাচ্ছেন সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্যগত একটা বৈশিষ্ট্য, এজ ওল্ড ট্র্যাডিশন,
বর্ষ অনেক বর্ষ পুরনো বর্ষে মানে অনেক দিন ধরে আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশনই হচ্ছে কি ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। অর্থাৎ ভারতবর্ষের বৈচিত্র্য কী, বৈশিষ্ট্য কী? না তো ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং সেটা ঐক্যের সঙ্গে বসবাস করে। অর্থাৎ সেখানে কালাম এই বিষয়টা উল্লেখ করেছেন যে ওই রামেশ্বরমে তাদের ঐক্যের কোনো খামতি ছিল না। অর্থাৎ তারা দুটো ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ছিল একটা প্রচণ্ড একটা ভালো সম্পর্ক, বন্ধু সম্পর্ক ছিল। নেক্সট, হোয়েন আই ওয়াজ ওল্ড ইনাফ টু আস্ক কোশ্চেন্স, যখন আমি বেশ বড় হলাম, ওল্ড এনাফ, এনাফ মানে যথেষ্ট, যখন আমার যথেষ্ট বয়স হলো, টু আস্ক কোশ্চেন, প্রশ্ন করার জন্য। মানে আগে তো শুধু দেখতো, ছোট ছিল, সব দৃশ্যগুলো দেখতো, বাবাকে দেখতো প্রেয়ার করতে, লোককে দেখতো বাইরে অপেক্ষা করতে, হ্যাঁ, আবার দেখতো দুই বন্ধু একসঙ্গে গল্প করছে, স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে আলোচনা করছে, হ্যাঁ, তখন ছোট ছিল, প্রশ্ন করতে পারতো না। কিন্তু যখন তার বড় বয়স হলো, অর্থাৎ প্রশ্ন করার মতন বয়স হলো, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এই প্রেয়ারের প্রাসঙ্গিকতা কী। রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা, মানে ছোটোবেলায় আমি জিজ্ঞেস করতে পারিনি, তখন তো বুঝতে পারিনি, শুধু শুনতাম, তখন আমি কিচ্ছু বুঝতে পারিনি। কিন্তু যখন বয়স হলো তখন বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা, এই যে প্রেয়ার তুমি করো 5 বার, নিশ্চয়ই 5 বার করে, কারণ এটা বিকেলের ব্যাপারটা উল্লেখ করেছেন, তার মানে তিনি 5 বারই করতেন। 5 ওয়াক্ত নামাজ না কি বলে, বিকেলের নামাজটাকে কি বলে, আসর বলে, এটা যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, সেখানে তিনি প্রশ্ন করতে পারতেন না। এখন তিনি প্রশ্ন করছেন তার বাবাকে যে বাবা, ওই যে প্রার্থনা তুমি করো, প্রেয়ার করো, সেটার রিলিভেন্সটা কি, প্রাসঙ্গিকতাটা কি, মানে গুরুত্বটা কি? তখন তার বাবা বলছে, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট দ্য প্রেয়ার। তিনি উত্তর দিলেন যে এই প্রার্থনার মধ্যে এমন কিছু রহস্য নেই, এই প্রার্থনার মধ্যে এমন কিছু রহস্য নেই। তাহলে কি আছে? rather prayer made possible, প্রার্থনা সম্ভব করে, কি সম্ভব করে? এ কমিউনিয়ন, একটা সংযোগ, কিসের সংযোগ? অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ মানুষের মধ্যে তাদের আত্মার সঙ্গে আত্মার সংযোগ ঘটায়। এমন কিছু অবাক্যর বিষয়ের মধ্যে নেই বা রহস্যজনকও নেই, কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই প্রেয়ার মানুষের সঙ্গে মানুষের যে আত্মার সঙ্গে আত্মার তার একটা সংযোগ ঘটায়, কমিউনিয়ন ঘটায়, র্যাপোর্ট তৈরি করে। কিভাবে তার ব্যাখ্যা তিনি করছেন, দেখো, ইনভার্টেড কমার মধ্যে বলছেন, হোয়েন ইউ প্রে, তুমি যখন প্রার্থনা করো, হি সেড, তিনি বললেন, ইউ ট্রান্সকেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরকে অতিক্রম করে চলে যাও। ট্রান্সকেন্ড মানে কি? অতিক্রম করে চলে যাওয়া, মানে সীমা অতিক্রম করে চলে যাওয়া। অর্থাৎ তুমি যখন প্রার্থনা করবে বা প্রার্থনা করো, বা একটা মানুষ যখন প্রার্থনা করে, তখন সে তার শরীরকে অতিক্রম করে চলে যায়, মানে শরীরের বাইরে চলে যায়, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, কসমস মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধুমাত্র পৃথিবীতে না, গোটা পৃথিবীটা নয়, পৃথিবীটা হচ্ছে জগৎ, তাই তো, আর বিশ্ব ব্রহ্মাণ্ড মানে সবটাই, যতটা আছে আমাদের পৃথিবী, অন্যান্য যে মহাকাশ, অন্যান্য যে গ্রহ উপগ্রহ, সব একত্রিতভাবে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড। অর্থাৎ তুমি কি করছো? বিকাম এ পার্ট অফ কসমস, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাও। অ্যান্ড now which knows no division of wealth,
যেটা জানে না, দ্য ডিভিশন, ডিভাইড থেকে এসছে ডিভিশন, ডিভাইড মানে কি ভাগ করা, তার মানে ডিভিশন মানে বিভাজন। যে জানে না, বিভাজন সম্পর্কে জানে না। কোন বিভাজন? অর্থের উপরে বিভাজন, ওয়েলথ, কাস্ট না কি আছে এজ, বয়সের বিভাজন, কাস্ট জাতি বা বর্ণের বিভাজন, অর ক্রিড ধর্ম মত বা বিশ্বাসের বিভাজন। অর্থাৎ তিনি বলতে চাইছেন এটাই, ভালো করে বোঝো, যে তিনি বলতে চাইছেন যে একটা মানুষ যখন প্রেয়ার করে তখন সে তার শরীরের ঊর্ধ্বে চলে যায়। অর্থাৎ সেই সময় সে যদি সেই প্রেয়ারটা সঠিকভাবে করতে পারে, সেই প্রেয়ারের মধ্যে সে যদি একেবারে নিমজ্জিত হয়ে যেতে পারে, তাহলে তার শারীরিক যে অস্তিত্ব, সেই অস্তিত্বের বাইরে চলে যায়। বোঝা গেল? এবং সেই অস্তিত্বের বাইরে গিয়ে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পার্টে পরিণত হয়, একটা অংশে পরিণত হয়। এবং এই অবস্থাটা এমন একটা অবস্থা যখন সেই মানুষটা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের পার্ট হিসেবে এখন হয়ে গেছে, প্রেয়ার করতে করতে শরীরের ঊর্ধ্বে চলে গেছে, তখন তার মধ্যে কোনো বিভাজন থাকে না, তার মধ্যে কোনো ধর্মের পার্থক্য থাকে না, সব সমান। তার মধ্যে কোনো ওয়েলথের পার্থক্য থাকে না, ধনী গরিব সব সমান। বর্ণের কোনো পার্থক্য থাকে না, কোন কাস্টের মানুষ এলো, কে এসে, এইসব দেখার কোনো তার গুরুত্ব তার প্রতি থাকে না, কারণ সে তখন দৈহিক সত্তার উপরে চলে গেছে। মানুষ দৈহিক সত্তার মধ্যে থাকলেই স্বার্থপর বেশি হয়, বা তার মধ্যে এই সমস্ত বিভাজনগুলো থাকে। আর যখন সে দৈহিক সত্তার মধ্যে উপরে চলে যায়, তখন তার মধ্যে এগুলো আর থাকে না। বোঝা গেল? তাই বলছেন যে একটা মানুষ যখন প্রেয়ার করে তখন সে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পার্টে পরিণত হয়ে যায়। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ যেমন একটা পার্ট, তাই তো, বা কোনো জীবজন্তু যেমন একটা পার্ট, কোনো তোমার বস্তু যেমন একটা পার্ট। বোঝা গেল? অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পার্ট, একটা অংশ। ঠিক তেমনই এই মানুষটাও যে প্রেয়ার করে, ঠিক তেমনই অন্যান্য অংশের মতো, পার্টের মতো সেও একটা অংশে পরিণত হয়ে যায়। বোঝা গেল? ধরে নাও গাছ, ট্রি, এই ট্রিটা কি? না তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই একটা পার্ট, তাই তো? তাহলে এই যে পার্ট, বিশ্ব ব্রহ্মাণ্ডের পার্ট, এই যে গাছের কাছে কোনো পার্থক্য থাকে? ওখানে কে যাবে, ওর ছায়ায় কে থাকবে, এই পার্থক্য থাকে? যে না তুমি নিচু ধর্মে, তুমি আমার ছায়া আসবে না, এটা বলে? বলে না। না তুমি গরিব, তুমি আমার ছায়া আসবে না, বলে না। তাহলে এই যে ও যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পার্ট, ঠিক তেমনই একটা মানুষ যখন প্রেয়ার করে তখন সে তার শরীরের ঊর্ধ্বে চলে গিয়ে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের পার্টে পরিণত হয়ে যায়, যেটা এমন একটা অবস্থা যে অবস্থার মধ্যে কোনো বিভাজন থাকে না। তাহলে গুরুত্বটা কোথায়? এমন কিছু বিষয় নেই এর মধ্যে, কিন্তু একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যখন প্রার্থনা করবে তখন তুমি তোমার শরীরের ঊর্ধ্বে তুমি চলে যেতে পারবে। বোঝা গেল? বেশ, নেক্সট পরের স্ট্যান্জাতে বলছে, দেখো পরের প্যারাগ্রাফে, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা কুড কনভে মানে বলতে পারত বা ব্যাখ্যা করতে পারত। কি ব্যাখ্যা করতে পারত? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, অর্থাৎ জটিল আধ্যাত্মিক বিষয়। কনসেপ্ট মানে বিষয়, ধারণা। আমার বাবা যেগুলো জটিল আধ্যাত্মিক বিষয়, অর্থাৎ যে বিষয়গুলো অত্যন্ত জটিল, এগুলো মানুষের সামনে ব্যাখ্যা করার, নিজে বোঝাটাও যেমন কঠিন, মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরাটাও কঠিন। অর্থাৎ সেই বিষয়টা যদি সঠিকভাবে কেউ বুঝতে না পারে, তার ব্যাখ্যাটা ভিন্ন হয়ে যায়। তোমরাও লক্ষ্য করবে, যখন কোনো একটা জিনিস জটিল বিষয়, আধ্যাত্মিক বিষয় কেউ ব্যাখ্যা করে, একজনা বলছে একরকম মত, আর একজনা বলছে আর একরকম মত, হয় না? ডিফারেন্স তৈরি হয়, এক একজনের মধ্যে এক এক রকম ব্যাখ্যা, কিন্তু জিনিসটা তো এক। অর্থাৎ সেই জটিল জিনিসটা যে বলছে তারও বোঝার খামতি থাকে, ফলে কি হয়, সেই জিনিসটা সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে না, ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে? তো এখানে তিনি বলছেন যে আমার বাবা, কালাম বলছেন যে আমার বাবার মধ্যে একটা বিশেষ কোয়ালিটি ছিল, যে তিনি এই কঠিন বা জটিল আধ্যাত্মিক বিষয়গুলো খুব সহজ, অত্যন্ত সিম্পল ওয়েতে
একেবারে সহজভাবে তিনি ব্যাখ্যা করতে পারতেন ডাউন টু আর্থ তামিল। ডাউন টু আর্থ তামিল মানে কি না, ডাউন টু আর্থ তামিল অর্থাৎ তামিল ভাষায়, এবং সেই ভাষাটা কেমন না, তো ডাউন টু আর্থ অর্থাৎ একেবারে মাটির মতো বা একেবারে সিম্পলি সরলভাবে। হ্যাঁ, বা তো আমরা যেমন ধরো বাংলা ভাষায় কথা বলি, তাই তো? বাংলা ভাষা তো একটা তো, কিন্তু আমরা প্লেস অনুযায়ী জায়গা অনুরূপে সেই বাংলা ভাষাটা আলাদা আলাদা না? আমরা বাংলায় বলছি কিন্তু ভাষাটা মাটির ভাষা, মানে আমার এলাকার ভাষা। বোঝা গেল? অর্থাৎ কেউ বাংলা ভাষাটা বলছে আমি কোথায় গিয়েছিলাম, কোথায় বলছে, কে বলছে কোথায় গেছিলি রে, বলে না, তাই তো? কোথায় গেছিলি রে, গেছিলি, কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ভাষায় গিয়েছিলে, তাই তো? তাহলে এই যে মানে পজিশন ওয়াইজ এক একটা এলাকার এক একটা রকম ভাষা, কিন্তু মেন ভাষা কিন্তু বাংলা। কিন্তু বাংলা ভাষারও একটা সরল ভাষা আছে যেটা আমরা ইউজ করি, অর্থাৎ মাটির ভাষা বা ডাউন টু আর্থ সিম্পল। ডাউন টু আর্থ মানে সিম্পল, সরল, অর্থাৎ সরল তামিল ভাষায় তিনি খুব সহজে এবং সুন্দরভাবে মানুষের সামনে ব্যাখ্যা করতে পারতেন। আন্ডারস্ট্যান্ড? নেক্সট লাইন। প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝতে হবে, কারণ সেটা এই জিনিসটা মানে এই লেখাটা শুধুমাত্র আমাদের সিলেবাসে আছে বলে পড়ছি তা নয়। কিন্তু যেহেতু আমরা উইংস অফ ফায়ার তোমরা হয়তো পড়োনি অনেকেই, তো সেটা পুরোটা পড়া যায়, পড়াটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, তোমাদের সময় নেই, কিন্তু তার একটা অংশ আমরা এখানে পেয়েছি, সেটাকে একটু ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। তাহলে সহজ সরল ভাষায়, তামিল ভাষায় তিনি সেই ব্যাখ্যাটা করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একটা সময় আমাকে বলেছিলেন কথায় মানে কথা প্রসঙ্গে বলেছিলেন, একটা ব্যাখ্যা তার সামনে তুলে ধরেছিলেন। সেটা হচ্ছে, দেখো ইনভার্টেড কমা দিয়ে করা আছে, নেই আছে, এটা ইনভার্টেড কমা দিয়ে করা আছে, মানে এটা হচ্ছে তার বাবার কথা, ঠিক আছে? তিনি একটা সময় আমাকে বলেছিলেন ইন হিজ ওন টাইম। এখানে হিজ বলতে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, পিপল, ম্যান, মানুষ, অর্থাৎ ইন হিজ ওন টাইম একজন ব্যক্তি তার নিজের কালে, টাইম বলতে সময় বা কাল, নিজের কালে, ইন হিজ ওন প্লেস তার নিজের স্থানে, নিজের কালে এবং নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়ালি ইজ সে বস্তুতই যে জায়গাটায় আছে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড বা যে পর্যায়ে সে পৌঁছিয়েছে। একজন মানুষ একটা নির্দিষ্ট কালে, নির্দিষ্ট স্থানে, ঠিক আছে, সে যে জায়গায় পৌঁছিয়েছে, যে উচ্চতায় পৌঁছিয়েছে, সেটা গুডও হতে পারে অর ব্যাডও হতে পারে, ভালো হতে পারে। এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষই, হিউম্যান বিইং বলে মানে মনুষ্য সত্তা, তার মানে মানুষকে বলছেন। এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষই, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, একটা নির্দিষ্ট, স্পেসিফিক মানে নির্দিষ্ট, এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। প্রত্যেকটা মানুষই হচ্ছে একটা নির্দিষ্ট উপাদান। কিসের উপাদান? উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, আমাদের ম্যানিফেস্ট ডিভাইন বিইং, ম্যানিফেস্ট মানে প্রকাশিত হওয়া, তাই তো? অর্থাৎ উদ্ভাসিত বা প্রকাশিত ডিভাইন বিইং। ডিভাইন বিইং মানে কি? ডিভাইন বিইং মানে হচ্ছে কি বলে, এটা হচ্ছে ঐশ্বরিক সত্তা, অর্থাৎ ঐশ্বরিক সত্তার মধ্যে সমগ্র, হোল আছে, হোল মানে সমগ্র ঐশ্বরিক সত্তার মধ্যে সে হচ্ছে একটা কি এলিমেন্ট, মানে উপাদান। কিছু বুঝলে? কিছু বুঝতে পেরেছ? আচ্ছা, এটাকে একবার বলছি, দেখো
ইন হিজ ওন টাইম মানে একজন মানুষের নিজের কালে বা নিজের সময়ে, একজন মানুষের ইন হিজ ওন প্লেস তার নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়ালি ইজ সে বাস্তবে বা বস্তুতে যে জায়গাটায় আছে, মানে বর্তমানে যে জায়গাটায় আছে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড বা সেই মানুষটা যে জায়গাটায় পৌঁছেছে সেটা গুডও হতে পারে, ভালো হতে পারে বা খারাপও হতে পারে। এভরি হিউম্যান বিং সেই প্রত্যেকটা মানুষই ইজ এ স্পেসিফিক এলিমেন্ট একটা নির্দিষ্ট উপাদান। কিসের উপাদান? না তো উইথিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং এই সমগ্র ঐশ্বরিক সত্তার একটা উপাদান। মানে স্যার বলতে চাইছে কি, মানে এবার বুঝতে পারলে কিছু? না বুঝে মাথা নড়াবো না। কি বুঝেছো? বলছি মানে একটা মানুষ যে পরিস্থিতিতে থাকুক বা যে মুহূর্তে থাকুক সে যে জায়গায় পৌঁছাবে সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু সে তো একটা ঈশ্বরেরই একটা উপাদান। তার জন্য স্যার মানুষকে মানে যে জায়গায় যাবে কোনো ঘৃণা বা কিছু না করা উচিত। বাহ, ভেরি গুড। অর্থাৎ এখানে কালাম যে কথাটা বলেছেন, তার বাবা একটা কথা বলেছিলেন, সেই কথাটা এখানে উল্লেখ করেছেন। তার বাবা বলছেন যে একটা মানুষ, এখানে হিজ বলতে একটা মানুষকে বোঝানো হয়েছে, একটা হিউম্যান বিংকে বোঝানো হয়েছে। একটা মানুষ সে ধরে নেয় নির্দিষ্ট সময়, মানে এই সময়তে ধরে নাও, সেই মানুষটা এই স্থানেই ধরে নাও, সেই মানুষটা তার জীবনে যে জায়গাটায় পৌঁছেছে, কেউ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো জায়গায় গিয়েছে, ঠিক আছে। কেউ হয়তো সেটা করতে পারেনি, খুব খেটে খাচ্ছে, গরিব মানুষ, তাই তো? তাহলে এই যে মানুষটা কেউ একটা ভালো জায়গায় গেল, কেউ খারাপ জায়গায় গেল, ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার, এটা কিছু করে না, এটা কিন্তু ব্যাপার নয়। তাহলে সেই মানুষটা যে জায়গাটাতেই পৌঁছাক না কেন, সে ভালো হতে পারে বা খারাপ হতে পারে, যাই হোক না কেন, সেই মানুষটা কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডটা কার সৃষ্টি? নিশ্চয় ঐশ্বরিক সত্তা। তাহলে এই ঐশ্বরিক সত্তাটা, ঐশ্বরিক সত্তা বলতে কি? ঐশ্বরিক সত্তা বলতে বলছে যে আমরা যে গড বলছি ঐশ্বরিক সত্তা, আর আমরা জীব মানে জীবাত্মা, হ্যাঁ, আর ঐশ্বরিক সত্তাটাকে বলা হয় মহাত্মা। বুঝে গেল? ধরে নাও ঐশ্বরিক শক্তিটাকে মহাত্মা বলছো, অ্যাকর্ডিং টু স্পিরিচুয়ালিটি এটাকে বলা হয় মহাত্মা। এবার সেটাকে এক একটা ধর্ম বা এক একটা মানুষ আলাদাভাবে ডিফাইন করে, কেউ গড, কেউ আল্লাহ, কেউ ঈশ্বর, এটা ডিফাইন করে। তাহলে এই যে ঐশ্বরিক সত্তা মানে মহাত্মা, আর আমরা হচ্ছে জীবাত্মা, শুধু আমরা না, মানুষ না, সমস্ত প্রাণী জীবাত্মা। এই জীবাত্মা হচ্ছে মহাত্মারই অংশ। বোঝা গেল? এবার একটা মানুষ মানে জীবাত্মা, সে জীবাত্মারা যে পজিশনে পৌঁছাক না কেন, যে অবস্থায় থাক না কেন, যে সময়ে থাক না কেন, যে স্থানে থাক না কেন, সে হচ্ছে মহাত্মারই অংশ। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা জীবাত্মা যদি মহাত্মারই অংশ হয়, তাহলে নেক্সট লাইন দেখো, সো why he afraid of difficulties, তাহলে সে কাঠিন্যতাকে, ডিফিকাল্টি মানে কি? কঠিন, ডিফিকাল্টিজ মানে কাঠিন্যতা মানে অসুবিধা। তাহলে সে why he afraid of difficulties, সে কাঠিন্যতাকে বা অসুবিধাকে ভয় পাবে কেন? afraid মানে ভয় পাওয়া। তাহলে সে কাঠিন্যতাকে বা অসুবিধাকে ভয় পাবে কেন? সাফারিংস দুঃখ কষ্টকে ভয় পাবে কেন? অ্যান্ড প্রবলেমস সমস্যাকে ভয় পাবে কেন? প্রত্যেকটা মানুষই তো প্রত্যেকটা জীবাত্মাই তো হচ্ছে মহাত্মার অংশ, এই ডিভাইন বিইংয়ের পার্ট। উই আর দ্য পার্ট অফ দ্য গ্রেট ডিভাইন বিইং। সো we should not afraid of difficulty, we should not afraid of sadness, we should not afraid of problems. আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যাকে ভয় পাওয়া উচিত নয়, কারণ আমরা হচ্ছি মহাত্মারই একটা অংশ। তাহলে ভয় কিসে? তাহলে কি করতে হবে?
অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্স, প্রতিকূলতা, অ্যাডভার্সিটি মানে কি, অ্যাডভার্সিটি মানে কি, প্রতিকূলতা। বাদ চলে গেছে? ও আচ্ছা, প্রবলেমস, হোয়েন ট্রাবলস কাম, তাহলে কি করতে হবে, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইয়োর সাফারিংস। যখন সমস্যা আসে তখন তুমি চেষ্টা করো, কি চেষ্টা করবে না, তো বুঝতে চেষ্টা করো, আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, দ্য রিলিভেন্স অফ ইয়োর সাফারিংস, তোমার যে এই সাফারিংটা হচ্ছে, অর্থাৎ দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি পাচ্ছ, তার প্রাসঙ্গিকতাটাকে খুঁজে বার করো, সেই প্রাসঙ্গিকতাটাকে বোঝার চেষ্টা করো, তার গুরুত্বটাকে বোঝার চেষ্টা করো। তার মানে তুমি ভয় পেও না, প্রবলেমটা তোমার সামনে আসছে, ডিফিকাল্টিস তোমার সামনে আসছে, কোনো কারণ আছে, কোনো কারণ আছে। ভয় পেয়ে পরাজিত হলে হবে না, হ্যাঁ, ভয় পেয়ে চলে গেলে হবে না, লড়াই করতে হবে। তুমি যে প্রবলেমের সম্মুখীন হয়েছ, যে ডিফিকাল্টির সম্মুখীন হয়েছ, এর জন্য দায়ী তুমি, তোমাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ দিস প্রবলেমস, অফ দিস ডিফিকাল্টিস। এই প্রবলেমসের কারণটা কি, এর প্রাসঙ্গিকতাটা কি, কেন হলো, এর রিমেডি কি আছে, এটা তোমাকেই ভাবতে হবে, তোমাকেই খুঁজতে হবে যে আজকে এই পজিশনে পড়ার কারণটা কি, আমি কেন আজকে এটার সম্মুখীন হলাম, আমি কেন এই প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেই কারণ খুঁজতে হবে। তুমি যদি কারণ খুঁজতে পারো তাহলে তার রিমেডিও আছে, তার ওষুধও আছে, সমাধানও আছে। রিমেডি মানে কি, ওষুধ, তাহলে তার রিমেডিও আছে, তোমাকেই খুঁজতে হবে, তুমি তার সমাধানও পাবে। কারণটা কি, তখন বলছে এর আরও একটা ভালো দিক আছে। প্রথমত তুমি যদি বুঝতে পারো রিলিভেন্স অফ দিস ডিফিকাল্টিজ, তাহলে তুমি কারণটাও খুঁজে পাবে এবং তুমি নেক্সট টাইম সেটাকে মডিফাই করার সুযোগ পাবে, তাই তো? এবং এটার একটা আলাদা মজা আছে। আর একটা লাইন বলেছে, দেখো, খুবই গুরুত্বপূর্ণ লাইন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ অ্যাডভার্সিটি মানে কি বললাম, প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্স, সব সময়, প্রেজেন্স মানে তুলে ধরে বা প্রদর্শন করে, কি প্রদর্শন করে, অপরচুনিটিস মানে সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন, কিসের সুযোগ করে দেয়, অর্থাৎ ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্ম অভিক্ষা বা আত্মদর্শন। আত্ম অভিক্ষাটা কি, মানে নিজেকে অভিক্ষা করা, নিজেকে পরীক্ষা করা, অবজার্ভ করা, নিজেকে বোঝা। বুঝতে পারছো ইন্ট্রোস্পেকশন জিনিসটা কি? ইন্ট্রোস্পেকশন মানে নিজেকে বোঝা, নিজেকে আন্ডারস্ট্যান্ড করা, নিজের ক্ষমতাটাকে বোঝা, আমি কতটা পারি না পারি, আমার কতটা কোয়ালিটি আছে না নেই, এই সুযোগটা করে দেয়। কে করে দেয়? হ্যাঁ, সেটা হলো, তার মানে ডিফিকাল্টি, তোমার মেলানকলি বা প্রবলেমস, হ্যাঁ, বা সাফারিংস, এগুলো কি, এগুলো হচ্ছে প্রতিকূলতা। প্রতিকূলতা বলে না এগুলোকে, কি বলে? প্রতিকূলতা বলে। অর্থাৎ অ্যাডভার্সিটি, প্রতিকূলতা জিনিসটা কি? অ্যাডভার্সিটি মানে প্রতিকূল অবস্থা, মানে কি, খারাপ অবস্থা। অর্থাৎ এখানে সাঁতারের সঙ্গে তুলনা করেছে। সাঁতার, জলে সাঁতার কাটি না আমরা, যদি স্রোতের দিকে যাই, যেদিকে স্রোত হচ্ছে, আমি যদি সাঁতার কাটি সেই দিকেই যাই, তাহলে কি হবে? আমার সাঁতার কাটতে সুবিধা হবে না কষ্ট হবে? সুবিধা হবে। এটাকে বলা হয় অনুকূল অবস্থা। বোঝা গেল? আর স্রোত চলছে, তোমাকে আসতে হবে স্রোতের বিপরীতে, বাড়িতে পৌঁছাতে হবে, তাহলে কি হবে? অসুবিধা। এটাকে বলে প্রতিকূলতা। তাহলে তোমার জীবন, তুমি যে মনুষ্য জীবন পেয়েছো, জীবাত্মা তুমি এখন, তাই তো? এই যে জীবনটা পেয়েছো, এই জীবনে যদি অনুকূল সিচুয়েশনের মধ্য দিয়ে যাও, অর্থাৎ সেই সাঁতার কাটার মতন যেদিকে স্রোত বইছে সেদিকেই তুমি যাচ্ছ, তার মানে তুমি তোমার ক্ষমতাটা জাজ করার সুযোগ তুমি পেলে না। বোঝা গেল? তোমার মধ্যে কতটা স্ট্যামিনা আছে, তোমার মধ্যে কতটা শক্তি আছে, তোমার মধ্যে কতটা ধৈর্য আছে, তুমি কতটা লড়াই করতে পারো, এই সুযোগটা কি পেলে না? তুমি তো সাঁতারের উপর দিকেই অনুকূলে গেলে, প্রতিকূলতে গেলে না।
অর্থাৎ তোমার যে প্ল্যাটফর্ম, তোমার জীবনে যে প্ল্যাটফর্ম অলরেডি তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে প্রতি অনুকূল অবস্থা, সেটা মানুষকে পরিণত করে না। আর প্রতিকূল অবস্থাটা কি? কাঠিন্যতা, স্রোতের বিপরীতে যাচ্ছ, মাঝে মাঝে বাধা, শুধু দুঃখ কষ্ট, যা করতে যাচ্ছে তাতে অসফলতা, এই যে বিষয়গুলো, তার মানে হচ্ছে তুমি প্রতিকূল অবস্থার মধ্যে যাচ্ছ। এটা তোমাকে পরিণত মানুষে তৈরি করে, পরিণত মানুষ রূপে তৈরি করে। বোঝা গেল? একটা এক্সাম্পল দিই, দেবো? একটা মনে পড়ে গেল ঘটনাটা। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেব, ছোট তখন বয়স কত? মাধ্যমিক মানে 15 প্লাস। তো এখন যেমন দেখছো আমাদের এই এলাকা যতটা ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, যতটা ইমপ্রুভমেন্ট, তখন মোবাইল ছিল না, নেটওয়ার্ক ছিল না, কোনো বিষয় সম্পর্কে জানার কোনো পদ্ধতি ছিল না। এখন যেমন কিছু জানো না, ফ্যাটফ্যাট করে গুগলে লিখে দিচ্ছ, সম্পূর্ণ তথ্য বের করে নিচ্ছে। কোথাও যেতে হবে, জায়গার নাম ঠিকানা লিখে দিচ্ছ, অটোমেটিক কোন রুটে যেতে হবে না যেতে হবে, কত কিলোমিটার, কতক্ষণ লাগবে, কীভাবে যাওয়া যায়, কোন রাস্তাতে গেলে কাছে হবে, সব পেয়ে যাবা। ভাবে তো নাকি? তাহলে আজ থেকে আজ কত সাল? এখন 25 সাল। আজ থেকে 25 বছর আগে চলে যাও। তখন কি এই পরিস্থিতি ছিল? তখন বাসও কম ছিল, যোগাযোগ ব্যবস্থার অবস্থাও খারাপ ছিল, এত বাড়িঘর ছিল না, ফাঁকা ফাঁকা বাড়ি, হ্যাঁ, এত স্টুডেন্ট এখান থেকে গিয়ে ওই শহরের দিকে স্কুলে পড়তো না, নিমতলা স্কুলে পড়তো না, হ্যাঁ, গুটি কত আমরা স্টুডেন্ট, বাকি সব এইদিকে কাছাকাছি দৌলতাবাদ স্কুলে যেত। বোঝা গেল? তাহলে সেই যে প্রতিকূল অবস্থা, তো সেই প্রতিকূল অবস্থার মধ্যে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেব, হ্যাঁ, তখন পরীক্ষা দেব, আমার সিট পড়লো কোথায়? বহরমপুর শহরের জেএন একাডেমি বলে একটা স্কুল। বোঝা গেছে? তো জেএন একাডেমি স্কুল আমি কোনোদিন জীবনে নাম শুনিনি। বহরমপুর তখন হয়তো বাবার সঙ্গে পুজোর সময় বাজার করতে বা কোনো কারণে গেছি সঙ্গে, একা যায়নি তখন অবধি বহরমপুর। রিমেম্বার, তোমরা কিন্তু যাও এখন, কারণ এখন অ্যাডভান্স, সময়টা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, তাই না? সময় এখন অ্যাডভান্স। তো তখন তাহলে আমাকে জেএন একাডেমির পরীক্ষা দিতে হবে, বাংলা পরীক্ষা, প্রথম পরীক্ষা। আমি যাবো কী করে? মাথায় বিশাল চাপ পড়ে গেল। হ্যাঁ, জেএন একাডেমি অ্যাডমিট কার্ড, স্যার বললো জেএন একাডেমিতে পরীক্ষা হবে, তোমরা এই টাইমে চলে যাবে, এই পরীক্ষা এই সময়ের মধ্যে পৌঁছে যাবে। তা বেশ ভালো কথা। বাড়ি আসলাম, পরীক্ষা দিতে যাব, তাহলে আমাকে তো সঙ্গে করে কাউকে নিয়ে যেতে হবে। আমি তো চিনি না, জানি না কোথায় স্কুলটা, কিছুই জানি না, আমাকে তো পৌঁছে দেবে অ্যাটলিস্ট প্রথম দিন। আমার বাবাকে বললাম পরীক্ষা, মা বললো বাবাকে যে পরীক্ষা তো যেতে পারবে। বাবা একটা অদ্ভুত কনফিডেন্সের সঙ্গে, একটা অদ্ভুত কনফিডেন্স, মানে অবাক কর ব্যাপার। আমি ভয় পাচ্ছি মনে মনে, কী করে যাবো, ভয় লাগছে, প্রথম পরীক্ষা। আমার বাবা কনফিডেন্স, পারবে না কেন, কোনো ব্যাপার নাই, এখান থেকে মহারাজপুর থেকে বাসে উঠে পড়বি, একবারে বাস স্ট্যান্ডে নেমে যাবি, বাস স্ট্যান্ডে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বলবি যে জেএন একাডেমি যাবো, রিক্সায় চেপে যাবি, জেএন একাডেমি নামবি, পরীক্ষা হলে ঢুকে যাবি। কি ইজি ওয়ে বলো, এক সিম্পল মানে সমাধান তিনি করে দিলেন। আর তো বলার কিছু নাই, কারণ বাবা তো অত্যন্ত ব্যস্ত, কাজের লোক, হ্যাঁ, খেটে খেতে হয়, তা কাজ করবে না, একদিন কাজ কামাই করা হয়, তোমার তো একদিনের রুজি ইনকামের জায়গাটা নষ্ট হওয়া, হ্যাঁ, সেই জায়গাটা তার কাছে অবশ্যই ইম্পর্টেন্ট। আবার এটাও ইম্পর্টেন্ট, কিন্তু তিনি কনফিডেন্স সঙ্গে এতটাই কনফিডেন্স দিয়ে দিলেন যে কোনো ব্যাপার না, হ্যাঁ, নেগেটিভ দিক ভাবলেন না যে আমার কাছে মোবাইল, তখন তো মোবাইল নাই, আছে, তাহলে কোনো সমস্যা হলে আমি কাকে ফোন করবো, ফোনই তো নাই এলাকায়, যে ফোন করবো, এলাকাতে ফোনই তো নেই যে আমি যদি কোনো গিয়ে কোনো সমস্যায় পড়ি যে আমি কোনোভাবে আমার গ্রামে খবরটা দেবো, সেই অপশন নাই। মানে মোবাইল তো ছাড়ো, ল্যান্ড ফোনই নাই 25 বছর আগে, বুঝতে পেরেছো? তাহলে সেই যে অদ্ভুত একটা সময়। এবার আরেকটু বলি, পরীক্ষা দিতে যাচ্ছি, উঠে বললাম বাবার কথা মতো, একবারে কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, বাবা যখন বলেছে আই ক্যান ডু ইট, উঠে বললাম বাসে উঠে চলে যাচ্ছি। উঠে গিয়ে কিছু, তখন তো ফাঁকা, এলাকার লোকজন কম, একটা সিট পেয়ে গেলাম, পাশে বসে পড়লাম। এবার তারপরে কিছু দূর গিয়ে একজন মহিলা, 2-3 জন মেয়েতে হবে, অতটা মনে পড়ছে না, বাচ্চা মেয়ে ছিল, উঠে দাঁড়িয়ে আছে। চলে যাচ্ছে, যেতে যেতে হক করে গায়ের পরে কী পড়লো,
আমার এই হাতের এই সাইডটাই তাকিয়ে দেখি যে ওই মেয়েটা বমি করে দিয়েছে। দ্যাট ইজ ডিফিকাল্টি। পরীক্ষা আমার এই দিকটা ভিজিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার জায়গাটা ছেড়ে ওকে বসতে দিলাম, ও জানার ধারে বসলো, কিন্তু অলরেডি তো যা করার করে দিয়েছে। কোনো রকমে ওই মেয়েটাই বা মেয়েটার মা কেউ একটা হবে, আমার মনে পড়ছে না, তখন তো ছোটো, কেউ মুছি দিল, হাতটাগুলো মুছে দিল। হ্যাঁ, কিন্তু সব তো ভিজে আছে, গন্ধ দিয়ে চলে গেলাম। বাস স্ট্যান্ডে যখন নামি তখন কন্ট্রাক্টর বললো, আমাকে দেখিয়ে দিল, ওই দেখো ওই জায়গাটায় টিউবওয়েল আছে, ওখানে একটু ভালো করে ধুয়ে নাও, পুরো তো ধুলে তো আমার অসুবিধা, পরীক্ষা আছে, একটু জামাটা খুলে এই সাইডটা ধুয়ে নাও আর হাতটাকে ধুয়ে নাও। দিয়ে এই হাতের সাইডটা একটু ধুয়ে নিলাম, চিপে নিলাম ভালো করে, হাতটাকে মুছে নিলাম, দিয়ে আবার পরে নিলাম। পরে নিয়ে আমি পরীক্ষা দিতে চলে গেলাম। পরীক্ষা দিয়ে ভেতরে ঢুকে পরীক্ষা দিয়ে একবারে আনন্দে পরীক্ষা দিতে বাড়ি চলে এলাম। ঠিক আছে, তাহলে এই যে আমি একটা ডিফিকাল্টির মধ্যে, হ্যাঁ মাঝে আর একটা ঘটনা বলি, একটা দৃশ্য বলি। মাধ্যমিক পরীক্ষা না, ওটা এইচএসের পরীক্ষা ছিল। এই ঘটনাটা এইচএসের পরীক্ষায় মাঝে একটা গ্যাপ থাকতো, একসঙ্গে দুটো পরীক্ষা হতো। আমাদের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তখন বলে জিটিআই, দুটো পরীক্ষা থাকতো, মাঝে একটা গ্যাপ থাকতো। 11-এর পরীক্ষাটা আগে হতো, যে টপিকটা সিলেবাস সেটা আগে হয়ে যেত, তারপরে 12-এরটা হতো। দুটোই কিন্তু এর মধ্যে পড়ছে, দুটো পরীক্ষা হতো, ইংরেজি বাংলা সব 200 মার্কের পরীক্ষা ছিল। তো ফার্স্ট হবে বেরিয়ে এসে দেখি আমার কেউ নাই সঙ্গে। আমি তো ম্যাচিওর হয়ে গেছি, মাধ্যমিকই আমাকে ম্যাচিওর করে দিয়েছে বাবা, মাধ্যমিকই তো আমাকে ম্যাচিওর করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক তো কোনো ব্যাপারই না। তো উচ্চ মাধ্যমিকে দেখলাম যে কিছু মানুষ সব পরীক্ষাতে বেরিয়ে আসছে, আমাদের মতনই ছেলে পেলে, তাদের বাবা মা সব ফ্যামিলিতে চলে এসছে, এসে কেউ ফল দিচ্ছে, কেউ ডাবের জল দিচ্ছে, কেউ খাওয়াচ্ছে, কেউ মাথায় হাত বুলাচ্ছে। আমি ভাবছি আমার হাসি পাচ্ছে, কঠিন ব্যাপার, এ তো আমার জীবনে ঘটেনি। হ্যাঁ, আমি এই প্রসঙ্গটা তুললাম দুটো কারণে। সেটা হচ্ছে মাধ্যমিকের ঘটনাটা বললাম, সেটা হচ্ছে যে এই প্রসঙ্গে অ্যাডভার্সিটি সব সময় মানুষকে আত্ম-অভিজ্ঞার সুযোগ করে দেয়, অর্থাৎ মানুষকে পরিণত করে যে তুমি পারবে, তোমার মধ্যে কোয়ালিটিটা আছে। হ্যাঁ, সেটা যদি সেই প্রতিকূলতা না পড়ে তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার মধ্যে আসবে না। ওই যে পরিস্থিতির মধ্যে আমি পড়েছিলাম, বাবা যে কনফিডেন্সের সঙ্গে আমাকে তুলে দিয়েছিল বাসে, হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে আমাকে একটা অনিশ্চিতের মধ্যে ঠেলে দিলেও আমাকে কিন্তু পরিণত জায়গায় নিয়ে গেছে। তখন থেকে আমি পরিণত হয়ে গেলাম। আই ক্যান ডু ইট, আই ক্যান গো এনিহোয়ার অ্যালন, একা যেতে পারবো, কোনো ভয় নেই। এই যে বিষয়টা আমার মধ্যে তৈরি হয়ে গেল, সবটাই হ্যাঁ আমার মধ্যে তৈরি হয়ে গেল। আমি পড়াশোনা করেছি, আমার বাবা কোনো জানেন আমি কোন ক্লাসে পড়ি, জানতো না। হ্যাঁ, পড়ে তো ওই হাই স্কুলে পড়ছে। তো এই যে ব্যাপারগুলো, তবুও পড়াশোনা করেছি, তার মানে কি আমার মধ্যে সেই কনফিডেন্সটা তৈরি হয়েছে, আস্তে আস্তে আমার মধ্যে সেই বিশ্বাস তৈরি হয়েছে যে আমি পারবো, আমি একাই যেতে পারবো, আমি পড়াশোনা করতে পারবো, আমি এগিয়ে যেতে পারবো। এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হয়েছে ওই প্রতিকূল অবস্থার জন্য। যদি একবারে চামচ হাতে করে খাইয়ে দাও, ধুইয়ে দাও, একবারে যত্নের মধ্যে রাখো, এটাতে মানুষকে অপরিণত করে দেয়, দুর্বল করে দেয়, নির্ভরশীল করে দেয়। তাই কালামের বাবা বলতে চেয়েছেন এখানটায় যে অ্যাডভার্সিটিটা প্রয়োজন মানুষের জীবনে প্রতিকূল অবস্থাটা প্রয়োজন তাকে পরিণত করার জন্য। তাহলে অ্যাডভার্সিটি সবসময় আমাদেরকে সুযোগ করে দেয় আত্মদর্শনের, অর্থাৎ নিজেকে পরীক্ষার, নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। সুতরাং মানুষের জীবনে দুঃখ আসবে, ওভারকাম করো। মানুষের জীবনে বাধা আসবে, ওভারকাম করো। মানুষের জীবনে একাকিত্ব আসবে, ওভারকাম করো। আমাদের ভয় পাওয়া উচিত নয়, আমাদের এগিয়ে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? আজকে এই যে পড়ালাম, আমি আজকে বেশি পড়াবো না, কারণ এইটুকুর মধ্যেই এর অনেকটা গুরুত্ব আছে, অনেকটা মাহাত্ম্য আছে। তোমাদেরকে ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে এবং খুব সুন্দরভাবে বুঝতে হবে। বুঝতে পেরেছ? বেশ, আজকে এইটুকুনি থাক। ও আরেকটা বিষয় এখানে বলে দিই, ওই যে জীবাত্মা মাহাত্ম্যের ব্যাপারটা বাদ চলে, তখন বলবো বলে কেটে গেল। অর্থাৎ এই যে জায়গাটা তিনি বলছেন না, যে জীবাত্মা হচ্ছে মহাত্মারই অংশ, অর্থাৎ এই ডিভাইন বিং, এই সমস্ত ডিভাইন বিংয়ের পার্ট হচ্ছে আমরা। এটা প্রমাণ করে যে কালামের বাবার একটা অগাধ জ্ঞান ছিল, অগাধ জ্ঞান, এবং সেটা উপনিষদের জ্ঞান। হ্যাঁ, উপনিষদের জ্ঞান তার মধ্যে ছিল।
এই থিমটা, মহাত্মার মধ্যেই জীবাত্মা, অর্থাৎ জীবাত্মাকে নিয়েই মহাত্মা, অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বর। বোঝা গেল? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এই যে থিওরিটা, মানুষের মধ্যে ঈশ্বর আছে, অর্থাৎ উই আর দ্য পার্ট অফ দ্য অফ গড, বা উই আর দ্য পার্ট অফ ডিভাইন বিং। আমরাই হচ্ছি ডিভাইন বিংয়ের পার্ট। অর্থাৎ আমার মধ্যে ঈশ্বর আছে, তোমার মধ্যে ঈশ্বর আছে, সবার মধ্যে ঈশ্বর আছে। এই যে বিষয়টা, এটা হচ্ছে উপনিষদের জ্ঞান। তাহলে এখানে একটা জিনিস পাচ্ছি, তিনি অশিক্ষিত হলেও, শিক্ষা সেরকম না থাকলেও তিনি ছিলেন মহান জ্ঞানী ব্যক্তি। তবেই তো কালাবের মতন মানুষ তৈরি হয়েছে। বেশ, এ অবধি থাক।